ওকে। হ্যালো এভরিওয়ান। আজকে সকাল 10টায় একটা ক্লাস দিয়েছিলাম, 10:30টায়। সেটা আনফর্চুনেটলি পিছিয়ে 3:30টায় দেওয়া হয়েছে। তো ক্লাসটা হচ্ছে বেসিক্যালি ফাউন্ডেশন কোর্স সংক্রান্ত ক্লাস। মানে আমরা আজকে কয়েকটা এমসিকিউ, বিগত বছরের বিভিন্ন জবের পরীক্ষায় আসছে, এগুলো প্র্যাকটিস করব। ইংলিশ আমার একটা গ্রামার কোর্স আসতেছে, সেটা নিয়ে একটু ছোটোখাটো কথা হয়তো বলবো। তবে মূল পারপাস ছিল হচ্ছে একটা প্র্যাকটিস ক্লাস। যেহেতু আমি বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম, সো অল্প কিছুদিনের জন্য ছিলাম। তো যেহেতু জব সেক্টরের প্রিপারেশান নিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, তাই আমি প্ল্যান করতেছি যে আপনাদেরকে এমসিকিউ অর্থাৎ প্রিলি, ইংলিশের প্রিলি অংশটা, এটা আপনার প্রাইমারি হোক, তারপরে নিবন্ধন হোক, ব্যাংক হোক, কিংবা বিভিন্ন যে কোনো জবের জন্য শুধু ইংলিশ গ্রামারের অংশের যেই প্রিলিমিনারি পার্টটা, সেইটা নিয়ে আপনাদের সাথে কাজ করতে চাই। আমার স্টাইলটা বা আমার স্টাইলের মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখাতে চাই। সো এটাই হচ্ছে মূল পারপাস। আজকের ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বের কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব, কিছু এমসিকিউ প্র্যাকটিস করব যেগুলো বিগত বছরে আসছে এবং বারবার এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। সামনে প্রাইমারির বিশাল একটা সার্কুলার আসতেছে। এখন যেহেতু কি নাই আপনার, কোটা সিস্টেম নাই। অ্যাট দ্য সেম টাইম নিবন্ধনের পরীক্ষা আছে, ব্যাংকগুলার পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা হয়, ইংলিশে বিশাল একটা মার্ক দরকার পড়ে। হ্যাঁ, আমাদেরকে সোহাগ ভাই সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা ক্লাসটা শুরু করব। আহ, যেটা বললাম যে রাইট ফর্ম ভার্বের কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যাতে করে আমরা একটু প্র্যাকটিস হয়। মাঝে মাঝেই আপনাদেরকে এই ক্লাসগুলা ফ্রি করাবো। আর পাশাপাশি একটা পেইড ব্যাচ আসবে, খুবই অল্প টাকায়। সবাই যেন অ্যাক্সেস করতে পারে, যাদের আর্থিক দুর্বলতা আছে তারাও যেন অ্যাক্সেস করতে পারে, যাদের একটা চাকরি নিশ্চিত করার ইচ্ছা আছে সেটার জন্য। আমি যেহেতু অনেক দিন ধরে, প্রায় 8-9 বছর ধরে পড়াই, বিশেষ করে আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের অনেক স্টুডেন্ট আছেন এই জায়গায়, হয়তো বা ব্যাচ 7 চলতেছে অলরেডি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের। তো তা আমরা হচ্ছে যেটা এখন করব, গ্রামারটা নিয়ে একটু কাজ করব। তবে গ্রামার অনেকে বেশিরভাগই স্ট্রাকচার বেসড পড়ে, আমি চেষ্টা করবো একটু প্র্যাকটিক্যালি ব্যাপারগুলো কাজ করার জন্য। তারপরেও গ্রামার পড়তে গেলে কিছুটা স্ট্রাকচারের কাজে লাগতে পারে, যেটা আমি আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে এই কাজটা করি না, স্ট্রাকচারের ব্যবহারই করি না। ঠিক আছে, তো আমরা চলেন শুরু করি দেরি না করে। ওকে, আমরা এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, যেটা 11তম নিবন্ধনে 2014 সালে আসছে। দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস ড্যাশ কামিং হেয়ার টুডে। ওকে, আমরা যেহেতু বলছি আজকে রাইট ফর্ম অফ ভার্ভ, রাইট, অথবা আমরা এটাকে অন্যভাবেও বলতে পারি, রাইট ফর্ম অফ ভার্ভ না বলে আমরা রাইট ফর্ম অফ ভার্ভ, তার মানে ভার্বের একটা ব্যবহার আমাদের এখানে করতে হবে কোয়েশ্চেনগুলোতে। এই কোয়েশ্চেনগুলো হয়তো বা অনেক ক্ষেত্রে অনেকের কাছে ইজি, যারা নতুন শিখতেছেন তাদের জন্য কঠিন। আমি আমার যে পেইড ব্যাচটা আসবে সেটাতে সহজ এবং কঠিন মিলিয়ে, যারা পেট্রো বাংলা, আইবিএ বেজ যে এক্সামগুলা, বাংলাদেশ ব্যাংক, তারপর অন্যান্য যে এক্সামগুলো আছে সেগুলোতে যারা এক্সাম দিতে চান সবার জন্যই এই কোর্সটাকে ডিজাইন করতেছি, যাতে করে সবার প্রিলিমিনারিতে ইংলিশ সেকশনটায় সবচেয়ে ভালো মার্ক আপনি গ্যাদার করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এখন যেটা বলছিলাম যে হেডমাস্টার অ্যালং হিজ কলিগস, ওকে, কলিগস ড্যাশ কামিং হ্যাড টুডে, এখানে হ্যাভ হবে, ইজ হবে, ওয়ার হবে না আর হবে, এটার মধ্যে কোনটা হবে সেটার আগে আমি দুইটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। অ্যালং উইথের সাথে টুগেদার উইথের কোনো পার্থক্য নাই। প্রথম কথা, টুগেদার উইথ, এটা মানে হচ্ছে আপনি কাউকে সাথে নিয়ে কোথাও গেছেন, টুগেদার উইথ, কোথাও গেছেন, কিছু একটা করছেন, সেটা, হ্যাঁ, এটা কাউকে সাথে নিয়ে। আবার হইতে পারে আপনার কারুর সাহায্যের জন্য আমরা বলি হচ্ছে অ্যাকম্পানিড বাই অথবা উইথ, যে কোনো একটা বসে। অ্যালং উইথ, টুগেদার উইথ মানে হচ্ছে কাউকে সাথে নিয়ে। যেমন আমি অনেক সময় বলি যে হি অ্যালং উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স ইজ গোয়িং টু কক্সবাজার, এরকম বলি, সে তার ফ্যামিলি মেম্বারদের সাথে কক্সবাজার যাচ্ছে। এই যে এই ধরনের কথা বা লেখার জন্য আমরা অ্যালং উইথ, টুগেদার উইথ ব্যবহার করি। আর অ্যাকম্পানিড বাই মানে হচ্ছে কাউকে সঙ্গী করে নিয়ে, সেম ব্যবহার। ঠিক আছে, অথবা আমরা আরেক সময় অ্যান্ডের পরিবর্তে আরও একটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অর্থাৎ
আমরা অ্যান্ড মানে কি এবং, তা আমি যদি বলি আমি এবং, নমস্কার ভাই, আপনার ক্লাস আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি নিউজ পেপারে ক্লাস প্রায় সময়ই হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন যেটা বলছিলাম, তা আমরা অ্যান্ড ছাড়াও মাঝে মাঝে এবং বোঝাইতে কিংবা ও বোঝাইতে, এবং কিংবা ও বোঝাইতে আমরা অ্যাজ ওয়েল এজ ব্যবহার করি। যেমন আই অ্যান্ড হি, আমি বললাম আই অ্যান্ড হি, এটা না বলে আই অ্যাজ ওয়েল এজ হি, হ্যাঁ, অ্যাম গোয়িং টু কক্সবাজার, এরকম করে আমরা বলি। তাহলে আমি এবং সে, এটার জন্য আমরা মাঝে মাঝে অ্যান্ডও ব্যবহার করি, মাঝে মাঝে অ্যাজ ওয়েল এজও ব্যবহার করি। তো যখন আমরা অ্যান্ড ব্যবহার করি তখন একটা সিস্টেমে বাক্যটাকে লিখতে হয় অথবা বলতে হয়, আর আরেকটা অ্যাজ ওয়েল এজ ব্যবহার করে আরেকটা ব্যবহার করতে হয়। তার মানে এই জায়গাটায় আমাদের অ্যাজ ওয়েল এজ আছে, অ্যাজ ওয়েল এজ আছে। তারপর আমরা আরও একটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে ইনক্লুডিং। ইনক্লুডিং বোঝায় মূলত সহ বোঝাইতে। যেমন আমরা অনেক সময় বলি না, দ্যার আর লট অফ প্রবলেমস ইন বাংলাদেশ ইনক্লুডিং পোভার্টি অথবা অ্যান্ড কারাপশান, এরকম বলতে, ইনক্লুডিং পোভার্টি কারাপশান, দারিদ্রতা এবং দুর্নীতি সহ বাংলাদেশে অনেক সমস্যা আছে। এই ইনক্লুডিং মানে হচ্ছে সহ বোঝায়। তো এটা অনেক সময় সাবজেক্ট আকারেও ব্যবহার করা হয়, সাবজেক্ট আকারে ব্যবহার করা হয়। কিভাবে? কারণ আমি বললাম এরকম বললাম, ফর এক্সাম্পল আমি একটা ছোট্ট বাক্য লিখে দিই যে আমরা ইনক্লুডিংটা সাবজেক্টের জায়গায় কীভাবে ব্যবহার করি। হ্যাঁ, যেমন এরকম বলতে পারি দ্য ডেকোরেশন অথবা দ্য ডিজাইন, দ্য ডিজাইন, আমি বললাম ডিজাইন মানে কি নকশা আকৃতি এরকম বোঝায়। দ্য ডিজাইন অফ মাই রুম ইনক্লুডিং আমি বললাম করিডোর অ্যান্ড কিচেন রুম। মাই বেডরুম, এখানে আমরা বেডরুম দিতে পারি। বেড কিন্তু দুইটা আছে, অনেক সময় আমরা কনফিউজ হইতে পারি। একটা হচ্ছে বিইডি আর একটা হচ্ছে বিএডি। এই বেড মানে খারাপ, আর এই বেড মানে বিছানা, হ্যাঁ বিছানা। তাহলে ডিজাইন অফ মাই বেডরুম ইনক্লুডিং করিডোর অ্যান্ড আওয়ার কিচেন রুম, ইনক্লুডিং করিডোর, আমরা অ্যান্ড দিব না, ইনক্লুডিং এর ক্ষেত্রে কমা ব্যবহার করে বাকি দুইটা বা একটা যে কোনো শব্দ আমরা ব্যবহার করবো। ইনক্লুডিং করিডোর, তারপর কমা দিলাম, আওয়ার কিচেন রুম। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার যেই গ্রামার আপনারা পড়েন আপনার মতো স্ট্রাকচার দিয়ে পড়েন। আমি চাইলেই শুরুতে বলতে পারতাম যে এই শব্দগুলো থাকলে তার আগের শব্দটা অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী বসে, এভাবে না করে এগুলো আসলে আমরা কোন সিচুয়েশনগুলোয় ব্যবহার করি। এই যে আমি প্রথম বললাম অ্যালং উইথ টুগেদার, মানে আপনি কারোর সাথে কোথাও যাচ্ছেন, অ্যাকম্পানিড বাই, কাউকে সঙ্গী করে নিয়ে কোথাও যাচ্ছেন। অ্যাজ ওয়েল এজ আমরা এন্ডের পরিবর্তে এবং ও বোঝাইতে ব্যবহার করি। এই জিনিসটা জানা জরুরি, এটার জন্য আপনার ইংলিশের বেসটা অনেক বেশি স্ট্রং হবে। আমরা যে স্ট্রাকচার পরে যাই, পরে যেই পরীক্ষাগুলোতে আমাদের রিটেন দিতে হয় কিংবা যেখানে আমাদের রিটেনের কাজে লাগে ইংলিশে, তখন কিন্তু আমরা আটকায় পড়ি, তখন আর বাক্য খুঁজে পাই না। সমস্যা হচ্ছে এটা। তো আমি চেষ্টা করব প্রচুর পরিমাণে এক্সাম্পল বেসড এবং প্র্যাকটিক্যালি বোঝাইয়া তারপর আপনাকে এই কোয়েশ্চেন আনসার করা শেখাবো। হ্যাঁ, এটাতে আপনাদের মনে হতে পারে খুব শর্টকাটে শিখে ফেলবেন। হ্যাঁ, শর্টকাটে আসলে শেখা উচিত না ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, সো ইউ হ্যাভ টু পুট ইউর এনাফ এফোর্ট টু গেট or we can say to learn this language. Okay, আচ্ছা দেখেন, the design of my bedroom including corridor and our kitchen room, তারপরে আমি এটা কিন্তু সাবজেক্ট এতটুকু পর্যন্ত। এবার আমি বাকিটা লিখবো, আমি বলতে পারি যে has been finalized, এরকম করে লিখতে পারি, has been finalized, finalized। একটু খেয়াল করেন এখানে দ্য ডিজাইন অফ মাই বেডরুম ইনক্লুডিং করিডোর অ্যান্ড আওয়ার কিচেন রুম, অর্থাৎ আমাদের বারান্দা এবং কিচেন রুম সহ, ইনক্লুডিং মানে কি বলছিলাম, সহ বোঝায়, সহ আমার বেডরুমের ডিজাইন, অর্থাৎ তার মানে আমার বেডরুমেরও ডিজাইন, সাথে আর কিসের ডিজাইন, করিডোর এবং কিচেন রুমের ডিজাইন হ্যাজ বিন ফাইনালাইজ। এটা কিন্তু প্যাসিভ ভয়েস করা হয়েছে, কি করা হয়েছে, চূড়ান্ত করা হয়েছে ডিজাইনটা। তাহলে আমি এখানে হ্যাজ ব্যবহার করছি, এটার কারণটা কি, এইটাই আমরা এখন শিখতেছি বেসিক্যালি, আমি একটু পরে বলবো। তাহলে আমরা ইনক্লুডিংটা কোন সিচুয়েশনে ব্যবহার করি, সহ বোঝাইতে। আমি প্রথম একটা এক্সাম্পল বলছিলাম, দেয়ার আর লট অফ প্রবলেমস ইন বাংলাদেশ ইনক্লুডিং পোভার্টি কারাপশন, তার মানে
দারিদ্রতা এবং হচ্ছে আপনার দুর্নীতি সহ বাংলাদেশে অনেক সমস্যা আছে, যে সহ বললাম সেটার জন্য ইনক্লুডিং। তাছাড়া আমরা অ্যালং উইথ ছাড়াও এই যে আমরা বললাম কাউকে সাথে নিয়ে যাওয়া, সাথে নিয়ে কিছু করা, শুধু উইথও ব্যবহার করা হয়। যেমন আই উইথ মাই স্টুডেন্টস, আই উইথ মাই স্টুডেন্টস, আমি আমার স্টুডেন্টদের সাথে, হ্যাঁ, তারপরে কিছু একটা করি বা এরকম, বা ডিসকাস করি কোনো বিষয়, এইটা। তাহলে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং, এই শব্দগুলো যখন থাকে। তাছাড়া আরও একটা শব্দ থাকে, সেটা হচ্ছে অ্যান্ড নট। এখন বলতে পারবেন অ্যান্ড নট আবার কি জিনিস? অ্যান্ড নট কি জিনিস সেটা বোঝার জন্য যেটা করতে হবে, যে আমি বললাম যে মাই ফ্রেন্ড, সাইফুল, আমি একজনের নাম বললাম, ধরেন সাইফুল অ্যান্ড নট ইউ, আপনি না কিন্তু সাইফুল, এরকম করেও মাঝে মাঝে আমরা ব্যবহার করি নট ইউ। তাহলে এখন আমরা বাক্যটা শেষ করতে হবে, যেমন হ্যাজ টেকেন আ ডিসিশন, হ্যাজ টেকেন দিস ডিসিশন। মূলত সাইফুল, আপনি না, সাইফুল হচ্ছে এই সিদ্ধান্তটা নিয়েছে, ডিসিশন। খেয়াল করেন, সাইফুল অ্যান্ড নট ইউ হ্যাজ টেকেন দ্য ডিসিশন। আমরা এখানে হ্যাজ ব্যবহার করলাম কেন, এইটাই এখন শিখতেছি। এই জায়গায় আমি সবগুলা ব্যাখ্যা করে তারপর আপনাদের বলতেছি যে উইথ, অ্যান্ড নট কীভাবে ব্যবহার করা হয় এটা দেখাইলাম, ইনক্লুডিং কীভাবে ব্যবহার করা হয় দেখাইলাম, অ্যালং উইথটা আমি মুখে মুখে বলছি, যেমন হচ্ছে আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স অ্যাম গোয়িং টু কক্সবাজার, হ্যাঁ, অ্যাম গোয়িং টু কক্সবাজার বলতেছি। টুগেদার উইথ আছে, সেম গোস টু অ্যাকম্পানিড বাই এবং অ্যাজ ওয়েল এজটা এন্ডের পরিবর্তে ডিরেক্ট, যেমন আই অ্যান্ড হি, না বলে আই অ্যাজ ওয়েল অ্যাজ হি, এরকম করে আমরা বলি ব্যাপার। তাহলে এই ধরনের এক্সপ্রেশনগুলা বা এই ধরনের সিচুয়েশনগুলোতে যখন আমরা এভাবে কিছু জিনিস যুক্ত করি, আমার সাথে সে, হ্যাঁ, আমার সঙ্গী হিসাবে সে, যেমন অ্যাকম্পানিড বাই, আমি এবং সে, এখানে কিন্তু শুধু অ্যান্ড না, অ্যান্ড হলে আবার আলাদা ব্যাপার, ইনক্লুডিং, এইটা সহ ওইটা, এই সিচুয়েশনগুলো যখন বা এই শব্দগুলো যখন আমরা ব্যবহার করার আগে বাক্যে, আমি একটু খেয়াল করেন কয়েকটা জায়গায় কি ব্যবহার করছি দেখেন। দ্য ডিজাইন অফ মাই বেডরুম ইনক্লুডিং করিডোর এবং আওয়ার কিচেন রুম। এখানে মাই বেডরুম, করিডোর, কিচেন রুম তিনটা জিনিস, তারপরে প্লুরাল হওয়ার কথা, কিন্তু না, কারণ হচ্ছে এই অফের পূর্ব ইনক্লুডিং দিয়ে বাকিটা যুক্ত হয়েছে, কিন্তু মূলত এটা অফের পূর্ববর্তী ডিজাইনের জন্য কি ব্যবহার করছি, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করছি, যেটা হচ্ছে হ্যাজ। ওকে, সিঙ্গুলার ভার্বগুলো নিশ্চয়ই আমরা জানি। ভার্ব বলতে আমরা এটা বুঝাইতেছি অক্সিলারি ভার্বগুলা, যেমন ধরেন হ্যাজ, ইজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার। প্লুরালের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে আর, ওয়ার, আর এবং ওয়ার, এগুলা ব্যবহার করি। আর প্লুরালের ক্ষেত্রে আরেকটা আছে, সেটা হচ্ছে হ্যাভ, ও আরেকটা আছে এই জায়গায় অতীতকালে, সেটা হচ্ছে ওয়াজ। হ্যাঁ, এই উপরে হ্যাজ, ইজ, ওয়াজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব আকারে আমরা ব্যবহার করি। আর ওয়ার, হ্যাভ হচ্ছে প্লুরাল, মানে কি, অনেক জনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন। এখন আমরা যখন এই জায়গায় আমি আরেকটা ব্যবহার করছি, দেখেন সাইফুল অ্যান্ড নট ইউ, হ্যাজ ব্যবহার করছি, কারণ বিকজ অফ সাইফুলের জন্য হবে, অর্থাৎ এন্ডের জন্য না। আমরা যদি এমন হইতো সাইফুল, আমি যদি বলতাম যে সাইফুল অ্যান্ড রবিন, তখন আমরা কিন্তু হ্যাজ ব্যবহার করতে পারতাম না, আমাদের বলতে হইতো হ্যাভ টেকেন, কারণ এখানে দুইজন ব্যক্তি, কিন্তু এখানে আমরা অ্যান্ড নট দিয়ে একজনকে বাদ দিয়ে দিছি, এটা হ্যাজের আকারে হয়েছে। এটা মূলত গ্রামারের ক্ষেত্রে আমরা মুখস্থ করি কিভাবে, স্যার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে যে ব্যাচটার ক্লাস শুরু হয়ে গেছে, এখন কেউ এই ব্যাচে অ্যাড হওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই অ্যাড হওয়া যাবে, পেজে একটা মেসেজ দেন, তাইলেই হবে। আচ্ছা, এখন যেটা বলছিলাম, তাহলে আমাদের এই যে অ্যালং উইথ, টুগেদার উইথ, এতক্ষণ বললাম, অ্যাকম্পানিড বাই বললাম, অ্যাজ ওয়েল এজ বললাম, উইথ বললাম, অ্যান্ড নট বললাম, ইনক্লুডিং বললাম, এই ধরনের শব্দগুলো যখন বাক্য আমরা এই ধরনের শব্দগুলো যখন সাবজেক্টের জায়গায় দুইটা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট যুক্ত করার জন্য ব্যবহার করি। সাবজেক্ট মানে কি, ব্যক্তি অথবা বস্তুও হইতে পারে, কিন্তু আসলে এগুলো বস্তুর সাথে খুব বেশি কম হয়, বস্তুর সাথে কম হয়, ব্যক্তির সাথে বেশি হয়, বস্তুর সাথে হইতে পারে, সমস্যা নাই। যখন আমি সাবজেক্টের জায়গায় দুইজন তিনজনকে এইগুলা দিয়ে যুক্ত করব, তখন মূলত হচ্ছে এইগুলার আগে যেই শব্দটা থাকে, যে সাবজেক্টটা থাকে, সেইটা অনুযায়ী আমরা ভার্বটা ব্যবহার করি। দেখেন আমি এখানে, আমরা যখন অ্যান্ড নট দিয়ে
সাইফুল এবং ইউকে যুক্ত করলাম, তখন সাইফুল অনুসারে হ্যাজ ব্যবহার করছি। এখানে দেখেন আমরা ইনক্লুডিং এর ক্ষেত্রেও সেম জিনিসটা অ্যাপ্লাই করছি। তারপরে আমি যখন অ্যালং উইথ এর এক্সাম্পল দিলাম যে আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, তাহলে এম গোয়িং টু কক্সবাজার। এই যে আমি এটা বললাম, আমার কিন্তু এটা মুখস্থ করি নাই, আমি সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করতে করতে আমার হয়ে গেছে। আমি এম কেন দিলাম, কারণ আমি অ্যালং উইথ দিয়ে দুইটা সাবজেক্টকে যুক্ত করছি, সেটা হচ্ছে এই দুইটা, আই এবং মাই ফ্যামিলি মেম্বার্স। তো দুইটা এরকম যখন অ্যালং উইথ, আপনার এটা কিন্তু সব জায়গায় না, অ্যালং উইথ কিন্তু অন্যভাবেও ব্যবহার করা যায়। যেমন একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করার অর্থে, এই আলোচনা এখন না আসি, আমরা যুক্ত করলাম, তখন তার আগের যে সাবজেক্টটা থাকছে সেইটা অনুযায়ী মূলত বেসিক্যালি আমরা ব্যবহার করছি। যেমন আই এর জন্য এম ব্যবহার করছি। এই আলোচনাটা যদি বুঝে থাকেন, তার মানে আপনারা এইটার আনসার করতে পারবেন যে হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস, হেডমাস্টার তার কলিগদের সাথে নিয়ে কি করতেছে, কামিং হেয়ার টুডে, এখানে আসতেছে। কামিং হেয়ার, কামিং যেহেতু বলছি ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে আমাদের এই তিনটা হবে। হ্যাভ থাকলে কখনোই আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি না, হ্যাভ থাকলে সবসময় আমরা V3 ব্যবহার করি। আমরা V3, হ্যাভ কাম হইতো শব্দ, হ্যাভ খাম, তার মানে একটা অলরেডি বাদ। তাহলে আরো দুইটা আছে কি, ইজ, আর এবং ওয়ার। যেহেতু আজকে আসতেছে তার মানে ওয়ারটাও বাদ, তো দুইটা বাদ, তাহলে ইজ এবং আর হবে। তাহলে এতক্ষণ যে আমি ডিসকাশনটা করলাম, এক্সাম্পল দিলাম অ্যালং উইথ, শুধু উইথ, অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং, তাহলে এই ক্ষেত্রে আমার ইজ এবং আর এর মধ্যে আনসারটা কোনটা হবে? কাফি আম্মে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসটা আমার আলোচনা এতক্ষণ শুনছেন তারা একটু কষ্ট করে কমেন্ট করেন যেখানে হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস ইজ কামিং হেয়ার টুডে নাকি আর কামিং হেয়ার টুডে হবে, এইটা একটু আপনারা আলোচনা করেন, ঠিক আছে? এটা একটু আমাকে জানাবেন যে আমরা কোনটা আনসার হবে। এটা যদি বুঝে থাকেন, এটা দিয়ে আমরা অসংখ্য কোশ্চেন সলভ করতে পারবো। তবে আমরা চেষ্টা করব যে মুখস্থ না করি, যে স্ট্রাকচারটা মুখস্থ করলাম। আমি কিন্তু চেষ্টা করছি, দেখেন ইনক্লুডিং কোথায় কেমনে ব্যবহার করা একটা এক্সাম্পল দিলাম, তারপরে আপনার এখানে আরও এক্সাম্পল দিলাম যে কিভাবে অ্যান্ড নটটা আমরা বাক্যে ব্যবহার করি, অ্যালং উইথটা কিভাবে ব্যবহার করি, এই জিনিসটা এক্সাম্পলের মাধ্যমে দেখাইলাম, ঠিক আছে? আপনারা প্রচুর পরিমাণে এক্সাম্পল শিখবেন যাতে করে সো দ্যাট ইউ ক্যান ইউজ ইন ইউর রাইডিং। হ্যাঁ, আমাদের তাহমিদ জারিফ বলতেছে ইজ হবে, এখানে ইজ দ্যার এনি ওয়ান, অন্যদের আর কি মনে হচ্ছে একটু দ্রুত কমেন্ট করে জানাই দেন, একটু দ্রুত যারা দেখছেন ক্লাসটা, আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করব, তো আপনারা একটু দ্রুত জানান। এইটা পারলে পরেরগুলাও সহজে পারার কথা। হ্যাঁ, তাহলে হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস, দেখেন হিজ কলিগস, তার কলিগরা, এটা প্লুরাল আছে, কিন্তু তারপরও আমরা একটু আগে বলছিলাম যে এগুলা দিয়ে যখন আমরা বাক্য তৈরি করি, দুইটা সাবজেক্টকে যুক্ত করে দেই, যেমন এতক্ষণ ধরে যুক্ত করলাম, কিভাবে যুক্ত করে ব্যাখ্যা করলাম, যুক্ত করি, তখন এগুলার প্রথম যিনি থাকেন, কারণ সে কিন্তু তাকে নিয়ে গেছে বা আসতেছে, মূলত সে প্রধান এই জায়গায়, এই জন্য তাকে কেন্দ্র করে হবে। সে যদি অনেকজন হয় এই জায়গায়, তাহলে অনেকজন অনুযায়ী হবে, একজন হলে একজন অনুযায়ী। আমাদের বলতে ইজ হবে স্যার। হ্যাঁ, তাহলে হেডমাস্টার অ্যালং হিজ কলিগস কি হবে, ইজ কামিং হেয়ার টুডে, আজকে এখানে আসতেছে। হেডমাস্টার তার কলিগদের সাথে নিয়ে আজকে এখানে আসতেছে, দ্যাট মিনস আমাদের আনসার হবে বি নাম্বার। তাহলে এইটা যদি পারেন, এটা যদি ব্যাখ্যা বুঝে থাকেন, পরের কোয়েশ্চেনটা আনসার করেন। কত জায়গায় আসছে দেখেন, এটা প্রাথমিক সহকারী শিক্ষক 2011 সালে আসছে, রিসেন্টলি 19 সালেও আসছে প্রাথমিক সহকারী শিক্ষকে। করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম প্রেজ। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে প্রেজ মানে প্রশংসা এবং প্রশংসা করা দুইটাই হয়, প্রশংসা এবং প্রশংসা করা দুইটাই হয়, কিন্তু আমাদের এখানে প্রেজ মানে প্রশংসা। এখন এটা কি হবে, ডিজার্ভস, হ্যাজ ডিজার্ভ নাকি ডিজার্ভিং? প্রথম কথা হচ্ছে ডিজার্ভিং হবে না, কারণ আমাদের একটা মেইন ভার্ব লাগবে এই জায়গায়। মূলত এটার কথাটার অর্থ হবে এরকম যে আমরা দেখে বুঝেছি করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, করিম এবং রহিম কি করে, প্রশংসা ডিজার্ভ করে। তাহলে আমার কথাটা যখন
ডিজার্ভ করে, মানে যোগ্য, তারা প্রশংসার যোগ্য, ডিজার্ভ করে। তখন করে যখন থাকে ওইটা আমরা কোন টেন্সে করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি। আমি যদি এটা বলতাম হ্যাজ ডিজার্ভ, অ্যাজ ওয়েল এজ দিয়ে যুক্ত হয়েছে, যদি এন দিয়ে যুক্ত হইতো তাহলে কিন্তু এটা হ্যাজ হইতো না, এটা হ্যাভ থাকতো, কিংবা ডিজার্ভ না হয়ে ডিজার্ভ হইতো। বুঝেন ব্যাপারটা? তো এন নাই যেহেতু অ্যাজ ওয়েল এজ। এখন করিম অ্যাজ ওয়েল এজ রহিম, করিম এবং রহিম আমি যদি এইটা দ্বারা অর্থ করি যে স্যার এটা হইতে পারে, যেহেতু অ্যাজ ওয়েল এজের আগে রহিম আছে, করিম আছে, তার মানে সিঙ্গুলার হইতে হবে আমার ভার্ভটা, তো এটা তো প্লুরাল বাদ, তাহলে সিঙ্গুলার তো দুইটা আছে, দুইটার মধ্যে কোনটা হবে, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আমি একটু খেয়াল করেন তো, এইটা যদি এই জায়গায় বসাই যে করিম অ্যাজ ওয়েল এজ রহিম হ্যাজ ডিজার্ভড প্রেজ, তাহলে অর্থটা কি দাঁড়ায়? প্রশংসা ডিজার্ভ করেছে। এভাবে কিন্তু আমরা কথা বলি না, আমরা অনেক সময় বলি না যে তুমি এবং তোমার ভাই আসলে প্রশংসা ডিজার্ভ করো। তাহলে তুমি এবং তোমার ভাই প্রশংসা ডিজার্ভ করো, করো, যাও, খাও, ধরো, মারো, এই ধরনের কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এইটা কি দেয়া যাবে না? ই নাম্বার দেওয়া যাবে না। তার মানে আনসার কি? ডিজার্ভস হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের লুৎফুর রহমান আনসার করছেন ডিজার্ভস হবে। এটা আমি একটু ব্যাখ্যা করে দিলাম। পরের কোশ্চেনটা অবশ্যই আপনাদেরকে আনসার করতে হবে। 16তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধনে 2019 সালে আসছে। ফাদার উইথ হিজ 7 ডটার্স ড্যাশ লেফট দ্য হাউস। এখানে একটা জিনিস খেয়াল করেন, লেফট হয়েছে মানে লিভ ভার্ভটা, লিভ মানে কি? ত্যাগ করা। তা লিভ ভার্বের কয় নম্বর ফর্ম হয়েছে? 3 নাম্বার ফর্ম হয়েছে। 2 নাম্বার ফর্মও হইতে পারে, কিন্তু 2 নাম্বার ফর্মের আগে কখনোই আরও একটা অক্সিলারি ভার্ব ব্যবহার হয় না। পেসিভ হইলে 3 নাম্বার ফর্ম, অথবা পারফেক্ট টেন্স হলে 3 নাম্বার ফর্ম আমরা ব্যবহার করি। টেন্সগুলো আমাদেরকে একটু আবার জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করেন, আমি বলছিলাম ওই জায়গায় অ্যালং উইথ, টুগেদার উইথ আছে, তার মানে এখানে ফাদার উইথ হিজ 7 ডটার্স, তাহলে আমাদের ফাদার অনুসারে হবে। ফাদার যেহেতু সিঙ্গুলার, তাহলে যেগুলো প্লুরাল আছে সেগুলো বাদ। এখন হ্যাজ এবং ওয়াজ এই দুইটার মধ্যে কোনটা হবে? একটু দ্রুত কমেন্ট করে জানাই দেন, একটু দ্রুত কমেন্ট করে জানাই দেন, ঠিক আছে? ওকে, সো যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে দেখেন, আমি যদি এইখানে কি ব্যবহার করি? হ্যাজ, ওয়াজ ব্যবহার করি। ওয়াজের পরে V3 আমরা কখন বসাইতে পারি? পেসিভ ভয়েস হইলে। এখন ফাদার নিজে লেফট করতে পারতেছে না, লেফট মানে কি? ত্যাগ করা। একটা ব্যক্তি আমরা পেসিভ ভয়েস তখনই ব্যবহার করি যখন সে নিজে কাজটা না করে। এখানে অর্থটা কি হইতেছে? যে বাবা তার 7 জন মেয়েদের সাথে, বাবা তার 7 জন মেয়েদের সাথে নিয়ে বা সাথে বাড়ি ত্যাগ করেছে অথবা করেছিল, এরকম। তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস, নর্মাল টেন্সের যে সেন্টেন্সগুলা। আমি যদি এখানে ওয়াজ লেফট দেই, তার মানে বোঝায় ওয়াজ লেফট দ্য হাউস, বাড়ি ত্যাগ করা হয়েছিল বা ত্যাগ করা হয়েছিল, মানে ফাদার তো নিজেই ত্যাগ করছে, তাহলে আমরা পেসিভ ভয়েস কেন দিব? আমরা দিব হচ্ছে হ্যাজ লেফট। তাহলে অর্থটা কি দাঁড়ালো? বাবা তার 7 জন মেয়েকে নিয়ে বাড়ি কি করেছে? ত্যাগ করেছে। হ্যাজ, এখানে কি হবে? হ্যাজ লেফট। এখানে ওয়াজ হবে না, ওয়াজ হবে না, কারণ প্রথম কথা হচ্ছে ওয়াজ ভার্বের পরে আপনি যদি স্ট্রাকচার ওয়াইজও আগান, ওয়াজ ভার্বের পরে কখনোই লেফট ভার্ব কি হইতে পারে? ওয়াজের পরে হইতে পারে। কোন সময় হইতে পারে? V3 হয় কখন? পেসিভ ভয়েসের ক্ষেত্রে। কিন্তু অর্থটা তো অ্যাক্টিভ ভয়েসের মতন জানাচ্ছে যে বাবা বা ডটারদের নিয়ে বাড়ি ত্যাগ করেছে, ঠিক আছে? আমরা তারপরটায় যাব। তারপরটা দেখেন, লিমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস, লিমা তার ফ্রেন্ডদের সাথে নিয়ে টু স্কুল এভরিডে, প্রত্যেক দিন। আমরা যখন প্রত্যেক দিন কথাটা ব্যবহার করি তখনই আমাদের মাথায় একটা বাংলা বাক্যের কথা চিন্তা করেন, যে আমি বললাম আমি প্রত্যেক দিন সেখানে যাইতেছি, হবে না। আমি প্রত্যেক দিন সেখানে যাই, আমি প্রত্যেক দিন তার সাথে দেখা করি, আমি প্রত্যেক দিন
নিউজ পেপার পড়ি, তার মানে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন হবে তাহলে কন্টিনিউয়াসটা তো বাদ, এই দুইটাই বাদ, তার মানে গো এবং গোজের মধ্যে যে কোনো একটা হবে। একটু চট করে আনসার করে ফেলেন যে কোনটা হবে। এটা 14তম নিবন্ধনে 2017 সালে আসছে। ওকে, কোনটা হবে? গোজ হবে, এক্স্যাক্টলি, অলরেডি আনসার করছেন, গোজ হবে। তাহলে লিমার সাথে কি হবে? গোজ হবে। তাহলে লিমা উইথ হার ফ্রেন্ডস গোজ টু স্কুল এভরিডে, প্রতিদিন স্কুলে যায়। ওকে, এবার আসেন আমরা ডেকোরেশন অফ দ্য নিউ অফিস ব্লক ইনক্লুডিং ফার্নিচার অ্যান্ড কার্টেন্স। কার্টেন্স মানে হচ্ছে পর্দা, পর্দা। ওকে, তাহলে আপনাকে বলছে ডেকোরেশন অফ নিউ অফিস ব্লক ইনক্লুডিং ফার্নিচার অ্যান্ড কার্টেন। ফার্নিচার এবং কার্টেন সহ, মানে পর্দা সহ অফিস ব্লকের, নতুন অফিস ব্লকের যে ডেকোরেশনটা, তো আমরা ইনক্লুডিং দিয়ে কয়েকটা যুক্ত হয়েছে, একটা হচ্ছে অফিস ব্লক, আরেকটা হচ্ছে ফার্নিচার, আরেকটা হচ্ছে কার্টেন্স, তিনটা জিনিস যুক্ত হয়েছে। কিন্তু না, আমরা কোনটা অনুযায়ী করব? অফের প্রথমেরটা। একটা কথা মাথায় রাখবেন, যখন অনেকগুলা প্রেপোজিশন দিয়ে একটা সাবজেক্ট গঠিত হয়, যেমন ধরেন দ্য স্টুডেন্টস অফ দ্য ভার্সিটিস অফ বাংলাদেশ, বাংলাদেশকে আমি বিডি লিখলাম। দেখেন দুইটা অফ দিয়ে স্টুডেন্টস, ইউনিভার্সিটিস, বাংলাদেশ, তিনটা নাউন যুক্ত হয়েছে, কিন্তু আসলে এটার মূল ভার্ভটা হবে আপনার প্রথম সাবজেক্টটা, প্রথম প্রিপোজিশনের আগে যেটা থাকে স্টুডেন্টস। এখন স্টুডেন্টস সম্পর্কে তো আমি কিছু বলতে চাচ্ছি, স্টুডেন্টরা কোথার সেই সম্পর্কে পরে এক্সট্রা ইনফরমেশন দিছি যে বাংলাদেশের ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাংলাদেশের ইউনিভার্সিটির স্টুডেন্ট। তাহলে ডেকোরেশনের সাথে কি হবে? নিশ্চয়ই হ্যাভ হবে না এবং আর হবে না, আর হবে না। ইজ মোর প্লিজিং, ইজ মোস্ট প্লিজিং। হ্যাঁ, এখন এই দুইটার মধ্যে এখন কোনটা হবে এটা আমাদের বলতে হবে, মানে আনসার কোনটা হইতে পারে, মোর প্লিজিং নাকি মোস্ট প্লিজিং। এটা একটু একটু ভেবেচিন্তে আনসার করেন, এই জায়গায় একটা কনফিউশন থাকতে পারে, একটা ঝামেলা থাকতে পারে, একটু দ্রুত আনসার করে ফেলেন। আচ্ছা, খেয়াল করেন, এখানে যাদের মধ্যে কনফিউশন আছে ভাই মোর দিব না মোস্ট দিব, প্রথম কথা হচ্ছে এখানে একটা জিনিসই আছে, মোর হইলে তো আমাদের দুইটা জিনিস লাগবে, মানে মূল সাবজেক্ট আমার দুইটা লাগে না। যেমন আমরা এরকম বলি হি ইজ বেটার দেন এটা, বা মোর বিউটিফুল দেন, এরকম বলি আমরা। আমাদের তো এখানে ডেকোরেশন আছে। এখন ডেকোরেশন যদি মোর প্লিজিং হয়, কিসের চেয়ে মোর প্লিজিং, এই জিনিসটা তো নাই, আছে এখানে নাই। তাহলে মোরের জন্য আমার একটা কম্পারিজন লাগে, যেমন আমরা দেন ব্যবহার করি। হ্যাঁ, কম্পারেটিভ ফর্ম, এটা হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে, ডিগ্রিরও আপনাদের পেইড ব্যাচে ক্লাস থাকবে। পজিটিভ, কম্পারেটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সুপারলেটিভ। ওকে, আচ্ছা, তো এখন একটু খেয়াল করেন,
তাহলে ডেকোরেশন অফ দ্য নিউ অফিস ব্লক ইনক্লুডিং ফার্নিচার অ্যান্ড কার্টেন্স, তাহলে কি হবে, মোর হবে না, মোর হইলে দেন লাগবে, দুইটা বিষয় লাগবে। এটা যে অন্য কিছুর থেকে প্লিজিং, মোর প্লিজিং দেন কিছু একটা তো লাগবে, আমরা কেমনে বুঝবো? কিন্তু আমরা বলতে পারি মোস্ট প্লিজিং, ইজ মোস্ট প্লিজিং। ওকে, এতটুকু আমরা জানি এই দুইটার যে কোনো একটা হবে। তাহলে দুইটার মধ্যে মোর এবং মোস্টের মধ্যে কনফিউশন থাকতে পারে। মোরটা কেন হবে না? কারণ দুইটা জিনিসের কম্পারিজন হিসেবে আমরা মোর ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আরও একটা নিদার নর দিয়ে। এইখানে আমরা অনেক জায়গায় আসছে, দেখেন আপনার বিসিএসে আসছে, বিভিন্ন ভার্সিটিতে এডমিশন টেস্টে আসছে, সমবায় অধিদপ্তরে আসছে, পল্লী উন্নয়ন বোর্ডে আসছে, বাংলাদেশ মেরিন একাডেমিতে আসছে, বিভিন্ন জায়গায় আসছে। এটার ক্ষেত্রে আমি একটু বলি, আমরা অনেক সময় ইদার ওর, যেটাকে আমরা আইদার ওরও বলি উচ্চারণটা, আরও আছে হচ্ছে নিদার নর, নিদার নর, যেটাকে আমরা নাইদার নরও বলি, এবং নট অনলি বাট অলসো, এগুলা দ্বারা আমরা নট অনলি বাট অলসো, আমরা এগুলা দ্বারা বাক্য তৈরি করি। যেমন আমি এরকম বলতে পারি, নট অনলি মাই friend but also his family, not only his friend but also his family members were not, এখানে নট দেয়া যাবে না। আর এই যে আমি ওয়ার নট ব্যবহার করতে দিয়েছিলাম, এখানে অনেকে একটা ভুল করতে পারেন, এখানে আমি নট দিতে পারবো না, কারণ নট অনলি দ্বারা নেগেটিভ শুরু করছি, এখানে আমি নট দিতে পারবো না। আচ্ছা একটু খেয়াল করেন, এই জায়গায় আমি দিলাম, এখানে একটা ভুল আছে, আমি ভুলটা ধরাই দিব আপনাদেরকে, তারপরেও একটু বলি। হ্যাঁ, একটু খেয়াল করেন, না ভুল নাই, ভুল আছে অন্য জায়গায়। নট অনলি দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স করি, সেটা আবার অন্য আলোচনা, সেটা হচ্ছে ইনভার্সনের আলোচনা। ইনভার্সন, নট অনলি দিয়ে কোনো একটা সেন্টেন্স যখন আমরা করব, সেটা একটা সিস্টেম আছে। আচ্ছা এখানে একটু খেয়াল করেন, এখানে দেখেন আমরা কি বলছি, যে নট অনলি হিজ ফ্রেন্ড বাট অলসো হিজ ফ্যামিলি মেম্বার্স হ্যাভ, একটু খেয়াল করেন, আমরা কি বলতে পারি, হ্যাভ, ধরেন হ্যাভ বিন ইনভাইটেড, প্যাসিভ ভয়েসে করতেছি, তাদেরকে ইনভাইট করা হয়েছে, ইনভাইটেড। এখানে যে আমরা হ্যাভ ব্যবহার করলাম, কেন করলাম, আমরা মূলত হিজ ফ্যামিলি মেম্বার্স আছে, এই কারণে আমরা ব্যবহার করেছি। ওকে, কিন্তু এখানে আরেকটা আছে কি, হিজ ফ্রেন্ড। তাহলে এরকম ইদার ওর দিয়ে দেখেন, যেমন ইদার রবিন or you have done this job, either রবিন or you, আমরা এখানে হ্যাভ বলতেছি, হ্যাভ, এটার কারণটা কি, আমরা কি রবিনের জন্য হ্যাভ ব্যবহার করতে পারি না, রবিনের জন্য ব্যবহার করা হয় হ্যাজ, তার মানে ব্যবহারটা হচ্ছে আমরা ইউর জন্য ব্যবহার করছি। এখানেও খেয়াল করেন, হিজ ফ্রেন্ডের জন্য কিন্তু আমাদের হ্যাভ হয় না, হ্যাজ হওয়ার কথা, কারণ হিজ ফ্রেন্ড সিঙ্গুলার। তার মানে যেটা হয়, নট অনলি বাট অলসো, ইদার অর নিদার নর, এগুলা দ্বারা যখন আমরা এগুলো যখন সাবজেক্টে ব্যবহার করি, বুঝতে হবে এগুলো অন্য জায়গায়ও ব্যবহার করা যায়, অবজেক্টে অন্যান্য জায়গায় ব্যবহার করা যায়। আমরা যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তেছি বা রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছি, এই তখন বুঝতে হবে সাবজেক্টে যখন আমরা দুইটা ব্যক্তিকে বা দুইটা সাবজেক্টকে কানেক্ট করি, তখন ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এটার মানে কি খেয়াল করেন, আমাদের এইখানে যেহেতু আমরা সাবজেক্টটা ব্যবহার করছি এই পর্যন্ত, নট অনলি হিজ ফ্রেন্ড বাট অলসো হিজ ফ্যামিলি মেম্বার্স, এটা পুরোটা আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে কি থাকে, ভার্ব। এখন ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী, ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী বেসিক্যালি আমরা কি ব্যবহার করি, ভার্বটাকে ব্যবহার করি। এটা অনেক সময় বলা হয় যে নট অনলির পরে বাট অলসোর পরে যেটা থাকবে, অরের পরে যেটা থাকবে, নরের পরে যেটা থাকবে, সেটা অনুযায়ী হয়। ব্যাপারটা কিন্তু এমন না,
কারণ আপনি যখন আবার এই ধরনের বাক্য দিয়ে কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন করার জন্য তো এখানে আপনার অক্সিলারি ভার্ব লাগবে। কোয়েশ্চেন করার জন্য অনেক সময় অক্সিলারি ভার্ব লাগে, তখন এই অক্সিলারি ভার্বটা আপনি কার অনুসারে বসাবেন? বাট অলসোর পরে হিজ ফ্যামিলি মেম্বার আছে এই জন্য এই হিসাবে বসাবেন না, এটা তখন ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী। এখানে অক্সিলারি ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে হিজ ফ্রেন্ড, তখন এই জায়গায় সিঙ্গুলার হবে হ্যাজ। বুঝছেন ব্যাপারটা? এই জন্য আমাদেরকে এটা এভাবে করে পড়তে হয়। তাহলে নট অনলি বাট অলসো, নিদার অর, ইদার অর, এবং এই ধরনের ইয়া থাকলে আপনার ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী। এখানে দেখেন ভার্ব এই জায়গায় হবে যে হ্যাভ ডান, এই জায়গায় ভার্ব হবে, ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে ইউ, এই জন্য আমরা হ্যাভ ব্যবহার করছি। এতক্ষণ আলোচনা করলাম বোঝানোর জন্য, এবার একটু আমরা ব্যাখ্যাটা ইয়াটা দেখি যে নিদার রিনি নর সিমি, হ্যাঁ, ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। আচ্ছা, এটা যদি আমরা হ্যাড কোয়ালিফাইড দিই এটা হবে না, এখানে কোয়ালিফাইড মানে হচ্ছে যোগ্য, এটা কোনো ভার্ভ না, এটা ভার্ভ না। যদিও কোয়ালিফাই কিন্তু ভার্ভ আকারে ব্যবহার হয়, যেমন কোয়ালিফাই মানে কেউ বাছাই পর্ব উত্তরায় যাওয়াকে আমরা বলি কোয়ালিফাই, ঠিক আছে, কিন্তু এটা মূলত হচ্ছে তারা যোগ্য বুঝাইতে ব্যবহার করা হয়েছে। আমরা যদি এখানে হ্যাড ব্যবহার করি হবে না, কেন হবে না? হ্যাড কোয়ালিফাইড এরকম করে আমরা বাক্যটা করতে পারবো না। তাহলে আমাদের এখানে আর কি কি থাকতেছে? নর, এখানে আমার যেহেতু ভার্ব বসবে, তাহলে ভার্বের নিকট বসছে সিমি, সিমি তো সিঙ্গুলার, তাহলে আর বসবে না, এখানে ওয়ার বসবে না, বসবে কি ইজ। নিদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দিস জব। রিনি এবং সিমির দুইজনের কেউই এই জবের জন্য যোগ্য না, যোগ্য না, ঠিক আছে। আমরা এটা এখানে কোয়ালিফাইডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করা হয়েছে। আমরা যখন বলি যে শি ইজ বিউটিফুল, তাহলে অক্সিলারি ভার্ব আছে না যেগুলো মেইন ভার্ব আকারে ব্যবহার করা হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলার পরে একটা আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, যেমন শি ইজ বিউটিফুল, আম স্মার্ট, এম এর পরে কি ব্যবহার হয়েছে? স্মার্ট, স্মার্টটা অ্যাডজেক্টিভ। এরকম রিনি ইজ কোয়ালিফাইড, এরকম বোঝাইতেছে। তাহলে পরেরটা দেখেন তো, এটা এটিইউতে আসছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা বা সহকারী থানা উপজেলা শিক্ষা কর্মকর্তা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আপনাকে সঠিক সেন্টেন্সটা বাছাই করতে বলছে। ইদার দে অর আই আর রং, ইদার দে অর আই ইজ রং, ইদার দে অর আই এম রং, ইদার দে অর আই ওয়ার রং। এই চারটার মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে একটু আপনারা কমেন্ট বক্সে দ্রুত জানাই দেন। একটু দ্রুত সবাই আনসার করে দেন কোনটা হবে। সবাই কি বলতেছে? ই হবে স্যার, ই হবে, ই হবে। একজন বলছে সি হবে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ই ভুল করে চলে আসছে, এটা মূলত হচ্ছে সি হবে, এটা সি এর বদলে ই এর বদলে সি হবে। তার মানে আমরা মোটামুটি বুঝে ফেলতে পারছি ইদার দে অর আই, এখানে আমাদের ভার্ভটা, ভার্ভের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে আই, তার মানে তার অনুসারে ভার্ব বসছে এম। তাহলে ইদার দে অর আই এম রং, হয় সে না হয় আমি ভুল,
এরকম বুঝাইতেছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, এটা বিভিন্ন ভার্সিটিতে আসছে, চাকরিতে আসে নাই, তারপর আমরা এটা আনসার করব। নিদার জেইন নর হার ব্রাদার্স। আমি একটা কথা বলছিলাম, এই যে নট অনলি বাটলসুর ক্ষেত্রেও সেম এবং নিদার নরের ক্ষেত্রেও সেম, এখানে কিন্তু নেগেটিভ ভার্ব হইতে পারবে না। অর্থাৎ আপনি ইজ নট, আর নট এরকম ব্যবহার করতে পারবেন না, কারণ বাক্যটা অলরেডি নেগেটিভে আছে নিদার নর। যাই হোক, এখন এইটা আনসার কি হইতে পারে বলেন? ওকে, কি হবে? সবাই বলতেছে নিড হবে, নিড হবে। স্যার এ নাম্বার আনসার হবে। ওকে, কেন এ নাম্বার আনসার হবে? কারণ এখানে আমাদের ভার্ব বসবে, তাহলে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হার ব্রাদার্স, তার মানে প্লুরাল ফর্ম বসবে। তাহলে এখানে ইজ নিডিং, এটাও প্লুরাল ফর্ম। হ্যাজ নিড তো কখনই হয় না, হ্যাজ নিডেড হওয়ার কথা ছিল, হ্যাঁ, অথবা হ্যাজ নিড হইতে পারে, চাহিদা আছে, চাহিদা অর্থে নিড হইতে পারে, এটা আবার অন্য ব্যাপার। তাহলে নিডসও হবে না, শুধু হবে নিড। তাহলে আমরা দুইটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আজকে আলোচনা করছি, যেগুলোতে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন বিভিন্ন বছরে আসতে পারে। একটা হচ্ছে উইথ, অ্যান্ড নট, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং। ওকে, আর আরেকটা হচ্ছে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো। এবং অ্যালং উইথ আর টুগেদার উইথের হিসাবটা আমরা যদি একেবারে সহজ ভাষায় আসি, এটার ক্ষেত্রে তার আগেরটা নট অনলি বাট অলসোর বা ইদের দেখছে, তারপরেরটা ন্যাচারালি এরকম করেই বেশিরভাগ বাক্য হইতেছে। সো এটা হচ্ছে ব্যাপার। তো আমার পেইড ব্যাচের ক্ষেত্রে আমি যেটা করব, সম্পূর্ণ প্র্যাকটিস এবং এক্সাম্পল বেস রাখবো। আমি যেই টপিকটা পড়াবো, এই টপিকটা ডিসকাস করব, সেটা দিয়ে আমি বিভিন্ন বাক্য তৈরি করাবো, আমি নিজের বাক্য তৈরি করে দেখাবো প্র্যাকটিক্যালি। তারপর আমরা ওই ক্লাসেই আবার এরকম বিগত বছরের বিভিন্ন সেন্টেন্স, বিভিন্ন প্রশ্ন আমরা সলভ করব। এইভাবে করে আমাদের যে আমার যেই ফাউন্ডেশন কোর্স, মানে গ্রামারের, ইংলিশ গ্রামার প্রিলিমিনারি, আপনার সব ধরনের চাকরি, যে কোনো ধরনের চাকরির ক্ষেত্রে ইংলিশ গ্রামারের যে 20 মার্ক আসুক, 25 মার্ক আসুক বা যত মার্ক আসুক, এটা সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট যারা দিবে তাদের ক্ষেত্রেও অ্যাপ্রোপ্রিয়েট আসবে, তাদের সবার জন্য সর্বোচ্চ মার্ক আপনি নিশ্চিত করতে পারেন ইনশাল্লাহ। আপনারা আমার ক্লাসগুলো দেখেন, তারপরে আমাদের এই গ্রামার কোর্স বা অন্যান্য কোর্সগুলোতে আমি যেহেতু একা পড়াই, আমি নিজে, আমার কোর্সগুলোতে ভর্তি হওয়ার তারপরে ডিসিশন নেবেন। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনার আমাদের পরবর্তী যেই প্রিলিমিনারি ইংলিশের যে ব্যাচটা আগামী মাসে নতুন বছরের শুরুর দিকে আসবে। এটার কোর্স প্ল্যানটা খুব দ্রুত আমরা দিয়ে দিব, এবং কোর্স ফি আমরা সবার কাছে জানতে চাইছিলাম। একজন কেউ বলছে 1000, কেউ বলছে 500, কেউ বলছে 400, 700 এরকম করে বলছে। আমরা চেষ্টা করব সবার সাধ্যের মধ্যে রেখে এই কোর্স ফিটা রাখার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।